চুরি করা পাপ, এ কথা কি জানে না লীলা? তবু বারবার কেন মনে পড়ছে ভাড়ার ঘরে একটা মাটির ঘটের মধ্যে খুচরো পয়সা লুকিয়ে রাখে মানদা। তাহলে মানদা কোথায় খুচরো পয়সা লুকিয়ে রাখে? ঠিক আছে, এটা দেখে নেব। গঙ্গা স্নানের পর পাড়া বেড়ানো সেরে বাড়ি ফিরতে যে মানদার ঘন্টা তিনেক লেগে যায়, কদিন ধরে দেখছে বলেই কি সাহস বেড়ে গেল তার। আচ্ছা, তাহলে পাড়া বেরিয়ে মানদার ফিরতে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু কতই বা পয়সা! ঘরটা নেড়ে চেড়ে উপুর করে ফেললেও একটা আদুলি আর 3টে আনি ছাড়া কিছুই তো মিলল না। এই কটা পয়সা এই বিশাল জগতে পাড়ি দেবে লীলা? চুরি করা এই পয়সা কটার ভেলায় চুরি? এই কটা পয়সা দিয়ে কি রেলের টিকিট কেনা যায়? কলকাতায় যাবার টিকিট? বিনা টিকিটে সাহস করে রেলে উঠে পড়বার সাহস আর নেই লীলার, কারণ এর আগে অলরেডি লীলা দেখেছে যে তার বিনা পয়সায় ট্রেনের টিকিটে কি অবস্থাটাই না হয়েছিল। যাকগে, এরপর আমরা যেটা সব থেকে দেখবো যে হাই, একটিও যে পয়সা নেই লীলার। যদি গয়নাও থাকতো কিছু, থাকবার মধ্যে হাতে একগাছা করে সবুজ কাঁচের চুড়ি আর কানে দুটো নকল পাথরের দুল। তাহলে গয়নার মধ্যে তার কি ছিল? এই দুটো কে কিনে দিয়েছিল? শরৎ শশী তাকে কিনে দিয়েছিল ষাঁড়েশ্বরের মেলা থেকে। কোথা থেকে কিনে দিয়েছিল? শরৎ শশী ষাঁড়েশ্বরের মেলা থেকে কিনে দিয়েছিল। কি কি কিনে দিয়েছিল সেটা একবার দেখে নেবে। সেটা হচ্ছে যে সবুজ কাঁচের চুড়ি আর কানে দুটো নকল পাথরের দুল। হলো। শরৎ শশীর উপর খুব বেশি আকর্ষণ না থাকলেও হঠাৎ তার এই সামান্যতম স্নেহের নিদর্শনটুকু দেখে কান্না উতলে ওঠে লীলার। তবু এইটিই থাক, চুরির ভারটা কিছু হালকা হোক। শুনেছিল 9 আনা না কত দাম ছিল তার। কানের দুল দুটো খুলে ঘটের মধ্যে রেখে দিয়ে পয়সা ক আনা বার করে নিতে বিবেকের দংশনটা কিছু কম তীক্ষ্ণ হয়। এখন শুধু বেরিয়ে পড়া, যা থাকে কপালে। হে ভগবান, একবারের জন্য দয়া করো লীলাকে, রাস্তায় যেন দেখা হয়ে না যায় মানদার সঙ্গে। গঙ্গার রাস্তার উল্টো দিকটা ধরে গেলেও কি দেখা হয়ে যাবে? ঈশ্বরের ক্ষীণতম অনুগ্রহ দেখা হয় না। আচ্ছা, ঈশ্বরের ক্ষীণতম অনুগ্রহ কি ছিল? মানদার সঙ্গে লীলার দেখা হয় না। ঠিক আছে। স্টেশনে এসে পৌঁছয় এক সময় হলো। স্টেশনে এসে পৌঁছলো, কিন্তু মানুষের মতো এমন লোভী আর হিংস্র জাত আর কি জগতে আছে? স্বজাতির মাংসে লোভ লোলুপ সেন দৃষ্টি হানে এমন হিংস্র জানোয়ার সুন্দরবনের জঙ্গলেই কি খুঁজে পাওয়া যাবে? আধময়লা সেমিজ আর কোরা একখানা শাড়ি পরনি পাতলা একহারা ছোট একটা মেয়ে উদ্ভ্রান্তের মতো যদি ঘুরেই বেড়ায়, স্টেশনের ভিড়ের মধ্যে কি ক্ষতি বৃদ্ধি হয় জগতের? মনুষ্য সমাজের নিয়ম নীতি শৃঙ্খলার এত কি ব্যাঘাত ঘটে তাতে? কি কি পড়ে গিয়েছিল সেইটা এখানে আর নেই। কেন মানুষ কৌতূহল প্রশ্নে জর্জরিত করবে তাকে? কিসের দ্বারা জর্জরিত করছিল? সেটা হচ্ছে কৌতূহল প্রশ্নের দ্বারা। আচ্ছা, এবার হচ্ছে দেখতে পাই কি যেন একটা স্টেশনের ধারে টিনের শেড দেওয়া এক পানের দোকানে জড়সড় হয়ে বসে পান সাজছে লীলা। পরনে ময়লা ডুরেস শাড়ি, জামা সেমিজের বালাই মাত্র নীল। লীলাকে বারবার দেখতে পাওয়া যায় তার ছদ্মবেশে। কিভাবে? যে কোথায় না পানের দোকানে জড়সড় হয়ে পান সাজছে, ময়লা ডুরে শাড়ি, জামা সেমিজের বালাই মাত্র নীল। আচ্ছা, তারপরে দোকানের মালিক বসে বসে পা দোলায়, শীষ দেয়, বিড়ি খায় আর নিত্য পরিচিত খদ্দেরদের সঙ্গে স্থূল রসিকতা করে। রসিকতার বিষয়বস্তুটা অনেক সময় তাম্বুলকারিনী। মুখ আর তোলে না লীলা। ঘাড়টাকে নিচু করতে করতে প্রায় পানের ডাবরের সঙ্গে ঠেকিয়ে ফেলে যথেচ্ছ চুন লাগায় পানের গায়ে। মানে এতটাই অশ্লীল ভাবে মন্তব্য করছে
সেই কারণে সেই লীলাকেই হঠাৎ একদিন দেখলাম ঢালাই পেতলের ভারী সেই ডাবরটা ছুঁড়ে মেরে মালিকের কপাল ফাটিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে। তাহলে কি দিয়ে মেরেছিল? ঢালাই পেতলের ভারী সেই পানের ডাবর। দেখি কোথায় যেন মফস্বলের একটা স্কুল বোর্ডিং এ সেকেন্ড মাস্টারের কোয়ার্টারের কুয়োর জল তুলছে, ছাড়া কাপড় কাচ্ছে, চায়ের বাসন ধুচ্ছে, কাঁচা পাকা চুল প্রবীণ মাস্টার মশাইয়ের মেয়ের মতো। হলো নিশ্চিন্তেই থাকবার কথা, তবু একদিন সকাল থেকে আর দেখতে পাওয়া গেল না লীলাকে। ঘূর্ণিঝড়ে কোথায় আবার নিয়ে গিয়ে ফেললো তাকে কে জানে। তাহলে কি কি কাজ সে করছিল সেগুলো গুরুত্বপূর্ণ পরপর। একটা হচ্ছে যে সে পান সাজছে, তারপর সেখান থেকে সে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে স্কুল বোর্ডিং এ সেকেন্ড মাস্টারের কোয়ার্টার কুয়োর জল তুলছে, কোথাও কাপড় কাচ্ছে, চায়ের বাসন ধুচ্ছে, এইগুলো। আচ্ছা, ঠিক সেই দিনই আবার হাতে ব্যান্ডেজ বেঁধে ক্লাসে আসেন মাস্টার মশাই। বিষয়টা পুরোপুরি কাকতালীয়। অসাবধানে নাকি রাত্রে কখন শেয়ালে আঁচড়ে দিয়েছে, তিনি এটাই বলেছেন। মানে তিনিও এক প্রকার খারাপ লোক। পড়াতে পড়াতে ঝিটার আক্কেলের নিন্দে করেন। বরাবর থাকবে বলে নাকি নতুন শাড়ি সেমিজ কিনে দিয়েছিলেন তাকে, অসময়ে চলে গেল নেমক হারামি করে। মানুষ চেনবার জো নেই জগতে। আবার দেখলাম তারকেশ্বরের মন্দিরে ফুল জল তোলবার চাকরি পেয়েছে লীলা। তারপর আমরা দেখতে পেলাম কোথায় তাকে, না তারকেশ্বরের মন্দিরে ফুল জল তোলবার চাকরি পেয়েছে লীলা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে দিনে দুবেলা ঝোড়া ভর্তি করে বেলপাতা কুড়োয়, ফল পইতে বাছে তার থেকে। পান্ডার বাড়িতে থাকে, সমাগত যাত্রীদের ফাই ফরমাস খাটে, আর সুখ সুবিধের তত্ত্বাবধান করে, মানে দেখাশোনা করে। কদন্য তবু দুবেলা জুটছিল, লীলার কুগ্রহ সেখান থেকে ছুঁড়ে ফেললো তাকে। পান্ডা বলে বেড়ালো তার অনেক টাকা নাকি চুরি করে পালিয়েছে মেয়েটা। তাহলে কার কথা বলা হয়েছে? লীলার কথা। যেগুলো দাগ দিচ্ছি অবশ্যই দাগ দিতে হবে। কে জানে হবেও বা। লীলাকে দেখলে এখন কিছুই আর অবিশ্বাস করে উড়িয়ে দেওয়া চলে না। বহুদিনের তৈলহীন রুক্ষ চুল, এক হাঁটু ধুলো ময়লা কাপড়, রোদে পোড়া তামাটে রং, মুখে চোখে কেমন একটা রুক্ষ হিংস্র ভাব। চুরি কেন, দরকার হলে বোধ করি খুনও করতে পারে লোককে। আবার দেখলাম মাহেশের রথের মেলায় পদ্ম মুড়িয়লির ডিরেকশনে অনভ্যস্ত হাতে ফুলুরি আর পাঁপড় ভাজছে লীলা। তাহলে কি কি কাজ করছে সেগুলো? পদ্ম মুড়িয়লির ফুলুরি আর পাঁপড়, আর খিচুড়ি খাচ্ছে পদ্মার। কত রকমই দেখলাম। তবু পাতলা একহারা সেই মেয়েটাকে তার বিধাতা পুরুষ বোধ করি গড়েছিলেন এক টুকরো ইস্পাত দিয়ে। তার বিধাতা পুরুষ তাকে ইস্পাত দিয়ে গড়েছিলেন। কাকে? বাংলাদেশের গলে পড়া বেলে মাটিতে নয়। তাহলে বাংলাদেশের কোন মাটির কথা বলা হচ্ছে? বেলে মাটি। বারে বারে ছিটকে পালিয়েছে মাংসাশী জানোয়ারদের, জানোয়ারের কঠিন থাবার ভিতর থেকে অশ্রুজল আর কপালে করাঘাতের সঙ্গে আত্মসমর্পণ করেনি বিলুপ্তির পথে। মানে চোখের জলের কাছে সে কখনোই আত্মসমর্পণ করেনি। সে কি করেছে? পালিয়েছে মাংসাশী জানোয়ারের কঠিন থাবার ভিতর থেকে। তাই আবার তাকে একদিন দেখতে পাই গৃহস্থ ঘরের নিরাপদ নীড়ে। তাহলে এই অবধি গেল। এবার হচ্ছে 6 নম্বর প্যাসেজ। 5 থেকে ছিল, এবার 6 নম্বর। পথ আর ঘর অবিরাম টানাপোড়েন চলছে, অবশেষে জুটেছে এই আশ্রয়। নিরাপদ বটে, তবে বড় দুঃখের, বড় অমর্যাদার। পূর্ব প্রচলিত কৃতদাসীর জীবনের সঙ্গে প্রভেদটা খুবই কম। বাড়ির গিন্নি সন্তোষিনী 5 জনের কাছে বড় মুখ করে বলে বেড়ান বটে, মাহেশে রথ দেখতে গিয়ে মেয়েটাকে একরকম কুড়িয়েই পেয়েছি। তা এমন মায়ায় জড়িয়ে পড়লাম আর ছাড়তেও পারিনি। নইলে আজকালকার দিনে একটা মানুষকে ভাত কাপড় দিয়ে পোষা সোজা তো নয়। তাহলে বাড়ির গৃহিণীর নাম হচ্ছে কি? বাড়ির গৃহিণীর নাম হলো সন্তোষিনী। ঠিক আছে।
সে কোথা থেকে পেয়েছে? মাহেশের হ্রদ দেখতে গিয়ে মেয়েটাকে পেয়েছে, লীলাকে। লীলার স্থান আবার গৃহস্থ ঘরে। সত্যের খাতিরে বলতেই হয়, সন্তোষিনীর এতটা উদারতার কারণ অবিমিশ্র মায়াই নয়, পোষার ব্যাপারটা তিনি পুষিয়েই নেন দস্তুর মতো। ছেলের ঝি বললে শুনতে খারাপ লাগে, আর মাইনে দিতে হয় বলেই ছেলের ঝি বলেন না লীলাকে। অগাধ অপগণ্ডের মালিক সন্তোষিনী এরকম বেওয়ারিশ একটা মেয়েকে পেয়ে লুফেই নিয়েছিলেন। তা নয় তো গুটি আষ্টেক 10 সন্তানের ওপর আরো একটা মেয়েকে নিছক মায়ায় পড়ে পুষবেন, এটাই বা আশা করা যায় কি করে? তাহলে গুটি আষ্টেক 10, কতগুলো সন্তান? ঠিক আছে, এই জায়গাটা ছেলের ঝি। আচ্ছা, এবারে হচ্ছে তা সত্ত্বেও লাঞ্ছনার সেই একমুঠো অন্ন তিলে তিলে ভরিয়ে তোলে পাতলা একহারা দেহকে। বিধাতার সৃষ্ট সৌন্দর্য সময়ের সম্পদে উজ্জ্বলতর হয়ে ওঠে। তাকিয়ে দেখলে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। আচ্ছা, এটা কাকে, কার কথা বলা হয়েছে? কার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? সন্তোষিনীর মতো চক্ষু লজ্জার বালাইহীন বাস্তববাদী ভদ্রমহিলারাও মাঝে মাঝে যেন কেমন লজ্জা করে দুধে ধোয়া চাপার কলির মতো সেই আঙুলগুলো দিয়ে ঘর মোছাতে, উঠোন ঝাড় দেওয়াতে, কাঁথাখানি কাচাতে। তো এইভাবেই কড়া শাসনে কাটছিল লীলার দিন। হঠাৎ কি হলো? তা নেহাত গতানুগতিক সংসারের এক আধ দিন আলোড়ন ওঠে বই কি, জন্ম মৃত্যু বিবাহের মতোই বিধি নির্দিষ্ট কারণ ছাড়া মাঝে মাঝে তুচ্ছ কারণেও হয়, হয়তো বিশিষ্ট কোনো অতিথির আগমন সম্ভাবনায় চঞ্চল হয়ে ওঠে বাড়ির প্রত্যেকটি প্রাণী, মুখর হয়ে ওঠে সকলে আলোচনায়, জল্পনা আর কল্পনায়। সকালবেলা তাই লীলাকে ডেকে সন্তোষিনী নির্দেশ দিলেন, দেখো বাপু, আজ আর যেন কুঁড়েমি করে সন্ধে অবধি ঘরদোর নোংরা করে রেখো না, সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আর নিজেও একটু সভ্য ভব্য হয়ে থাকবে। বিকেলের গাড়িতে আমার এক ভাগ্নি আসবে। তাকাচ্ছিস কেন হাঁ করে? সে এই আমাদের মতন গেরস্থালি নয়, একটা স্কুলের মেয়ে হেডমাস্টার। লীলার পক্ষে বোঝা সহজ হবে বলেই বোধ করি তিনি এই পরিভাষাটি ব্যবহার করেছিলেন। তাহলে পরিভাষাটি কি ছিল? একটি মেয়ের, একটি স্কুলের মেয়ে হেডমাস্টার, তাই তো? সেই ধরনের ছিল। আচ্ছা, লীলা একটু চমকে উঠে বলে, স্কুলের হেডমিস্ট্রেস? নাম কি? নাম? নাম তো বিভা। সকলে নাকি মিসেস রায় বলে, ডাকবে না? বেটা ছেলের মতো বিদ্যের সাধ্যি তো। এই তো এই আমাদের কালনায় আসছে স্কুলের প্রাইজ বিলোতে, এরা নেমন্তন্ন করে নিয়ে আসছে। তাই বলছি তার সামনে একটু সভ্য ভব্য হয়ে থাকবি দুদিন। তাহলে এটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে কালনা, স্কুলের প্রাইজ বিলোতে। তার নাম হচ্ছে বিভা, কিন্তু ওনাকে সবাই কি বলে ডাকে? মিসেস রায়। বিভা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে লীলার কিছু বলে না, কিন্তু তার মনেও আলোড়ন ওঠে বই কি, সভ্য ভব্য। লীলার কি আছে যে সে সভ্য ভব্য হবে? আর উদয়াস্ত যা অভদ্র খাটুনি, কখন করবে ভদ্রতা? সন্তোষিনী তো বলে খালাস। আচ্ছা, নির্দেশ মতো সমস্ত কাজ সেরে সত্যি একটু সভ্যভব্য হয়ে বসে থাকে লীলা, দুরু দুরু বক্ষে প্রতীক্ষা করে কি যেন সৌভাগ্যের। আচ্ছা, পুরস্কার বিতরণী সভা থেকে ফিরে সন্ধ্যার পর মামার বাড়ির উপযুক্ত আহার অভ্যর্থনা পেয়ে গুছিয়ে বসে বিভাবতী। আর বিভাবতী ওনার পুরো নাম। ওনার যে উনি হচ্ছেন আসলে কে, সেটা হচ্ছে ওই সন্তোষিনীর ভাগ্নি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সন্তোষিনীর ভাগ্নি হচ্ছে বিভাবতী। মুক্তির দূত আসছে লীলার, তবে কিসের এই প্রতীক্ষা? পুরস্কার বিতরণী থেকে ফিরে সন্ধ্যার পর মামার বাড়ির উপযুক্ত আহার অভ্যর্থনা পেয়ে গুছিয়ে বসে বিভাবতী একসময় লীলার অসাক্ষাতে প্রশ্ন করেন সন্তোষিনীকে, এ মেয়েটি কে মামি? ওমা, ওই তো লীলা।
সেই যে বলেছিলাম সেবারে মাহেশে কুড়িয়ে পেয়েছিলাম, কুড়িয়ে। বিভাবতী এক মুহূর্ত চুপ করে থেকে বলেন, এই মেয়েকে কুড়িয়ে পেয়েছিলে তুমি? পরিচয় পাওনি কিছু? কোথায়? মেরে কেটে ফেললেও তো একটা কথা বলে না, একটু যেন কেমন কেমন। কেন? বেশ তো, খাটতে পারে দেখছি। সন্তোষিনী অসন্তোষের সুরে বলেন, হ্যাঁ, ওই লোক দেখতা, নইলে কাজে মন মাথা কিছুই নেই। বিভাবতী আরেকবার রান্নাঘরে অবস্থিত লীলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলেন, তা বয়সে তো হয়েছে, নেহাত কম নয়। তোমাদেরই তো বিয়ে টিয়ে দিতে হবে। বিয়ে? সন্তোষিনী বিরক্তিতে মুখ ফিরিয়ে বলেন, জাতগোত্তর কুলশীল কিছু ঠিক নেই, কে বিয়ে করবে? লক্ষ্যবার জিজ্ঞেস করেও তো কোনো কথা বার করতে পারিনি, এমন জেদি। আমিও তেমনই। এই যে আমার কাছে আজ 3 বছর আছে, ভাতের হাঁড়িতে হাত দিতে দিয়েছি কোনোদিন? তাহলে ক বছর হয়েছে লীলা? সেটা হচ্ছে 3 বছর। যেহেতু তার কুলশীল জাতগোত্তর কিছুই নেই, সেই জন্য তাকে কি করেছে? ভাতের হাঁড়িতে হাত দিতে দেয়নি। বিভাবতী হেসে ফেলে বলেন, ভাগ্যিস তোমার জাত ধর্ম কুলশীলটা তাহলে খোয়া যায়নি, কি বলো? কিন্তু ওর তাহলে পরিণামটা কি? এই তোমার সংসারে দাস্যবৃত্তি? সমবয়সী মামিকে কেয়ার করেন করে কথা বলেন না বিভাবতী। তাছাড়া লোকের মন রেখে ন্যায় অন্যায়ের মাথায় কিল মেরে 5 জনের সঙ্গে মানিয়ে সংসার করতে তো কখনো হয়নি তাকে। সন্তোষিনীও তাই এহেন অপমানের কথাটা গায়ে মেখে ভারী মুখে বলেন, তা রাজছত্তর আর জোটাবো কোথা থেকে বলো? পরে তো আম, পরে তো আহা করতেই পারে, ভাত কাপড় দিয়ে পুষতে হবে। আচ্ছা, এখানে তাহলে দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কথোপকথন চলছে, দুজনের মধ্যে, সেরকম গুরুত্বপূর্ণ নেই। এবারে আমরা দেখছি বিভাবতী আরেকবার হেসে উঠে বলেন, রাত দিনে ঝি রাখতে হলে যে আবার তার উপর মাইনেও দিতে হয় মামি। আচ্ছা, সন্তোষিনীর ধৈর্যের বাঁধ ভাঙে। তাহলে ধৈর্যের বাঁধ ভাঙে কার? সেটা হচ্ছে সন্তোষিনীর। কড়া একটা কিছু বলতে যান, কিন্তু মনের ঝাল মেটাবার প্রতিবন্ধক হয়ে সেই মুহূর্তেই দেখা দেন সতীশবাবু। এই যে বিভা, ফিরেছিস? তা কি হলো টলো? সতীশবাবুটা আবার কে? হলো সেই একঘেয়েমি। যাকগে, তোমাকে একটা কথা বলছি মামা, তোমাদের এই মেয়েটাকে আমায় দেবে? আমাদের মেয়ে? সতীশবাবু চমকে ওঠেন, মানে মামা উনি। তোমাদের এই পালিতা কন্যাটিকে কলকাতায় নিয়ে যাব আমি, ওকে দাও না। আচমকা মাথায় আকাশ ভেঙে পড়লো। আর কত বেশি কাতর হয় লোকে! লীলাবিহীন সংসারের কল্পনা করে চোখে সর্ষে ফুল দেখেন সতীশবাবু। ঠিক আছে, মানে তাকে ছাড়া চলেই না, লীলাকে ছাড়া চলেই না সতীশবাবুর। তুমি তুমি বা ওকে নিয়ে গিয়ে কি করবে? ভালোই করবো, ওর জানো তো ছোটখাটো একটা অনাথ আশ্রম গোছের খুলেছি আমি। কর্মীর একান্ত অভাব, তাই ভাবছি শিশু বিভাগের একটা চার্জ ওকে দিয়ে। সন্তোষিনী এতক্ষণে মনের ঝাল মেটাবার সুবিধে পেলেন, বিদ্রুপ ব্যঞ্জক স্বরে বলেন, সেই যে কথা আছে না, আহা কেন পাখিটাকে মেরে জীব হত্যে করছিস? আমায় দে, আমি পুড়িয়ে খাই। আচ্ছা, এখানে যে কথার কথা অর্থাৎ একটা প্রবাদ বলা হয়েছে এখানে, সেটা কিন্তু দেখতে হবে। এই যে এটা এটা কে বলছে? সন্তোষিনী বলছে। কাকে বলছে? বিবাহবতীকে বলছে। আমাদের সংসারে আমাদের সংসারে দাস্যবৃত্তি করছে লীলা, সেটা দোষ হলো। আর রাস্তায় কুড়োনো হাড়িবাগদির ছেলে মেয়ের কন্যা করা খুব গৌরবের। কেমন? তলিয়ে ভেবে দেখো, গৌরবের বই কি। ওকে আমি নিয়েই যাব। সতীশবাবু মাথা চুলকে বলেন, এতদিন রয়েছে মেয়েটা, মায়া পড়ে গেছে। বিভাবতী সহাস্যে বলে ওঠেন, পড়লেই বা, নিজের মেয়েকে তো শ্বশুরবাড়িও পাঠায় লোকে। সন্তোষিনী আর বিদুষী ভাগ্নির মর্যাদা দেখে উঠতে পারেন না, ক্রুদ্ধ স্বরে বলে ওঠেন, তা জগতে এত লোক থাকতে হঠাৎ ওর ওপরেই বা মায়া উঠলো কেন? তাও তো বুঝি না। কার উপরে মায়া ওঠার কথা বলা হচ্ছে? একটা হচ্ছে লীলার উপরে, আর কে কাকে বলছে? এটা হচ্ছে সন্তোষিনী বলছে বিভাবতীকে। ঠিক আছে, নিজের মেয়েকে তো শ্বশুরবাড়িও পাঠায় লোকে, এটা হয়ে গেল। আচ্ছা, আমার চলবে না। কথায় হেরে কাজ হারাবেন এমন ধাতুতে গড়া মেয়ে বিভাবতী নন।
মুখের হাসি ঘোচে না তার, বলেন ধরো যদি ওকে কুড়িয়ে পাওনি কি করে চলতো? ধরা অত সহজ নয়, আমি ছাড়বো না, ব্যাস। চড়ছো কেন মামি? এ বয়সের একটা মেয়েকে রাখার দায়িত্বও তো আছে, বিয়ে টিয়েও তো দিতে পারবে না, যখন আমার কাছে নিরাপদে থাকবে। মামা তুমি অমত করো না, ওর মতামতে কি এসে যায়? সন্তোষিনী রাগ করে দুম দুম করে উঠে যান। আমার চলবে না, ব্যাস। 3 বছর ধরে পুষলাম আমি, হুট বলতেই নিয়ে যাব আহ্লাদ? আচ্ছা, এই যে এই লাইনগুলো, কিন্তু সন্তোষিনীর অহংকার থাকে না। শান্ত সহিষ্ণু মেয়েটা যে হঠাৎ এত বড় সাহসী হয়ে উঠবে কে জানতো? লীলা সোজা এসে স্পষ্ট গলায় বললে কিনা, মাসিমা আমি কলকাতায় যাব, আমায় যেতে দিন নয়, আমি যাব। পৃষ্ঠবল পেলে পায়ের কাদাও মাথায় ওঠে। অ্যাঁ, যাবি মানে? ঝংকারের সঙ্গে উত্তর দেন সন্তোষিনী। ভারী যে সাহস বেড়েছে দেখছি, একেই বলে ঘোর কলি। কৃতজ্ঞতার বালাই নেই, চক্ষু লজ্জার গন্ধ নেই। হ্যাঁ, বলি আমি কুড়িয়ে এনে ঘরে ঠাঁই না দিলে কি দুর্দশা হতো এতদিনে, তা জানিস? জানি বই কি মাসিমা। লীলা কম্পিত কণ্ঠে বলে, আপনার দয়া ভুলবো না কোনোদিন, কিন্তু কলকাতায় আমায় যেতেই হবে মাসিমা, অনুমতি দিন। আচ্ছা, তাহলে কলকাতায় আমায় যেতেই হবে মাসিমা, অনুমতি দিন। অনুমতি? মরে যাই রে, জুতো মেরে গরু দান। প্রবাদ। বিভা এসে আমার উপকারটা করলে ভালো। বেশ, যাবে যাও, সত্যি কিছু আর তোমার বিহনে সংসার অচল হয়ে যাবে না আমার। কিন্তু ধন্যী নির্মায়িক মেয়ে বটে। এই যে ছেলে মেয়েগুলো ছোট ছোট ভাই বোনের মতো, তা একবার মনও কেমন করছে না গো, ছি ছি। লীলা শূন্য দৃষ্টিতে একবার উঠানে কলহনিরত সন্তোষিনীর ছোট ছেলে মেয়ের তিনটির পানে তাকায়, মন কেমন করা উচিত ছিল বুঝি? মন কেমন করা উচিত ছিল বুঝি? কিন্তু কই, এদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক কি এক তিলও ছিল লীলার? লীলার ডিউটি ছিল এদের পরিচর্যা করা, এদের ডিউটি ছিল লীলাকে উত্তক্ত করা। তাহলে ওই শিশুগুলোর দায়িত্ব কি ছিল? লীলাকে কি করা? উত্তক্ত করা। আর লীলার দায়িত্ব ছিল ওদেরকে পরিচর্যা করা। আর তো কিছুই মনে পড়ে না। না না, এ জগতে লীলার কারোর উপর মায়া নেই, মমতা নেই। লীলার উপর কে কবে ও জিনিসটার অপব্যবহার করেছে। তাহলে লীলার কি নেই? মায়াও নেই, মমতাও নেই। তাহলে 7 আর 8টা বাকি থাকলো, কালকে ওটা পড়িয়ে দেবো, ব্যাস। বলয় গ্রাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর প্রশ্নগুলো দিয়ে দেবো, দেখে নাও একবার ভালো করে।